আজ আমরা মানবজাতির এক অবিশ্বাস্য যাত্রার গল্প শুনব। কিভাবে আমরা জীবনের সবচেয়ে গোপন কোডটা খুঁজে বের করলাম, আর এখন কিভাবে সেই কোডকেই নতুন করে লেখার ক্ষমতা অর্জন করছি, সেই গল্পই বলবো। আচ্ছা, একবার ভাবুন তো, যদি সত্যি আমাদের হাতে সেই ক্ষমতা চলে আসে যা দিয়ে আমরা জীবনের ব্লুপ্রিন্টটাই বদলে দিতে পারি, তাহলে কি হবে? এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই প্রযুক্তির অপার সম্ভাবনা আর তার সাথে জড়িয়ে থাকা অনেক ঝুঁকি। শতাব্দীর পর শতাব্দী ধরে একটা প্রশ্ন বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছিল, বংশগতির রহস্যটা আসলে কি? এটা তো সবাই জানত যে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে আসে, কিন্তু ঠিক কিভাবে আসে, কোন অণুর মাধ্যমে আসে, সেটা ছিল একটা বিরাট ধাঁধা। এই ধাঁধার উত্তর খোঁজার পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। গ্রেগর মেন্ডেলের মটরশুঁটি নিয়ে করা যুগান্তকারী কাজ থেকে শুরু, এরপর ধীরে ধীরে বিজ্ঞানীরা বংশগতির মূল উপাদানের দিকে এগোতে থাকেন। অবশেষে ১৯৫২ সালের হার্শে চেজ পরীক্ষার মাধ্যমে এটা জলের মতো পরিষ্কার হয়ে যায় যে ডিএনএ হল সে কাঙ্ক্ষিত অণু, প্রোটিন নয়। মজার ব্যাপার হল, শুনতে অবাক লাগলেও কয়েক দশক ধরে বিজ্ঞানীরা কিন্তু ভুল দিকেই তাকিয়েছিলেন। তাদের ধারণা ছিল প্রোটিনই বংশগতির ধারক, কারণ প্রোটিনের গঠন অনেক জটিল আর ডিএনএকে তার তুলনায় বড্ড সরল মনে হতো। কিন্তু শেষ পর্যন্ত প্রমাণই জিতল, আর সেই সরল দেখতে অণুটি হয়ে উঠল জীবনের মূল রহস্য। আর এর পরে এলো সেই মুহূর্ত যা জীববিজ্ঞানের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিল। ডিএনএর গঠনটা আসলে দেখতে কেমন, সেই রহস্যের সমাধান হল। জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিক এই ডাবল হেলিক্স বা প্যাঁচানো মোয়ের মতো গঠনটির মডেল তৈরি করে সারা ফেলে দেন। কিন্তু এই গল্পের একজন আড়ালের নায়কও ছিলেন, বিজ্ঞানী রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। তার তোলা একটি এক্স-রে ছবি, যা ফটো 51 নামে বিখ্যাত, সেটাই ছিল এই আবিষ্কারের অন্যতম প্রধান চাবিকাঠি। এই গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা কি ছিল জানেন? এর ভেতরে লুকিয়েছিল জীবন নিজেকে কপি করার গোপন সূত্র। ব্যাপারটা খুব সহজ। অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে জোড়া বাঁধে, আর সাইটোসিন সবসময় গোয়ানিনের সাথে। এই সহজ নিয়মটার কারণেই ডিএনএর একটা সুতো অন্য সুতোটার জন্য একটা নিখুঁত টেমপ্লেট হিসেবে কাজ করতে পারে। আর এভাবেই জীবন প্রায় নির্ভুলভাবে নিজেকে কপি করে চলে। ওয়াটসন আর ক্রিগ তাদের পেপারে খুব সাদামাটাভাবে এই লাইনটা লিখেছিলেন, কিন্তু বিজ্ঞানের ইতিহাসে এর চেয়ে গুরুত্বপূর্ণ লাইন হয়তো খুব কমই লেখা হয়েছে। এই একটা বাক্যের মধ্যে লুকিয়েছিল আণবিক জীববিজ্ঞানের এক নতুন যুগের সংকেত। ২০ শতক জুড়ে আমরা শুধু ডিএনএর কোড পড়তেই শিখেছি, কিন্তু ২১ শতক আমাদের হাতে তুলে দিয়েছে সেই কোডটা নতুন করে লেখার ক্ষমতা। এই পরিবর্তনটা যে কতটা বিশাল তা হয়তো বলে বোঝানো কঠিন। আর এই নতুন করে লেখার ক্ষমতার মূলে যে প্রযুক্তিটা আছে তার নাম হল ক্রিসপার। একে বলা যায় জিনোমের জন্য এক ধরনের মলিকিউলার সার্জারি, যা অবিশ্বাস্য নিখুঁতভাবে কাজ করতে পারে। সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? ক্রিসপারের এই ধারণাটা কিন্তু মানুষের তৈরি নয়। এটা আসলে ব্যাকটেরিয়ার একটা নিজস্ব ডিফেন্স সিস্টেম, যা তারা ভাইরাস আক্রমণের বিরুদ্ধে ব্যবহার করে। বিজ্ঞানীরা এই প্রাকৃতিক অস্ত্রটাকেই মানুষের কাজে লাগানোর একটা অসাধারণ উপায় বের করেছেন। জেনিফার ডাউডনা আর ইমানুয়েল শার্পিন্টিয়ারের আবিষ্কৃত এই প্রক্রিয়াটার সবচেয়ে বড় সৌন্দর্য হল এর সরলতা। এটা কাজ করে মূলত ৩টা সহজ ধাপে। প্রথমে একটা গাইড আরএনএ দিয়ে ডিএনএ ঠিক কোন জায়গায় কাজ করতে হবে সেটা খুঁজে বের করা। তারপর Cas9 নামের একটা আণবিক কাঁচি দিয়ে সেই জায়গাটা কেটে ফেলা। আর শেষে কোষের নিজস্ব মেরামত সিস্টেমকে ব্যবহার করে সেখানে প্রয়োজনীয় পরিবর্তনটা করে ফেলা। ক্রিসপার কেন একটা গেম চেঞ্জার, সেটা এই চার্টটা দেখলেই স্পষ্ট হয়ে যায়। আগের পদ্ধতির তুলনায় এটা শুধু অনেক সস্তা বা দ্রুতই নয়, এটা অবিশ্বাস্য রকমের নিখুঁত। এর ফলে যা হয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখন আর শুধু হাতে গোনা কয়েকটা বড় ল্যাবের মধ্যে সীমাবদ্ধ নেই। আর এটা কিন্তু এখন আর শুধু কোনো তত্ত্বের মধ্যে আটকে নেই। এর বাস্তব প্রয়োগ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ক্যান্সারের কারণ খোঁজা থেকে শুরু করে সিকল সেল অ্যানিমিয়ার মতো জেনেটিক রোগের চিকিৎসার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এমনকি কৃষিক্ষেত্রেও খরা সহনশীল ফসল তৈরিতে এর ব্যবহার হচ্ছে। প্রযুক্তিটা কিভাবে কাজ করে তা তো আমরা দেখলাম, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই ক্ষমতা ব্যবহার করা কি ঠিক?
এই অসাধারণ ক্ষমতার সাথে কিন্তু জুড়ে আছে এক বিশাল দায়িত্ব, আর এখানে প্রবেশ ঘটে বায়োএথিক্স বা জৈব নীতিশাস্ত্রের। বায়োএথিক্সের মূল কাজ হল বিজ্ঞান আর মানবিক মূল্যবোধের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা। এটি আমাদের ভাবতে শেখায় যে কোনো কিছু প্রযুক্তিগতভাবে সম্ভব হলেই তা করা উচিত কিনা। এর মূল ভিত্তি হল উপকার করা, ক্ষতি না করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। মূল বিতর্কটা কিন্তু দুটো শব্দকে ঘিরে, থেরাপি আর এনহ্যান্সমেন্ট। রোগ সারানোর জন্য জিন এডিটিং ব্যবহার করা হলো থেরাপি, যা নিয়ে খুব একটা দ্বিমত নেই। কিন্তু সমস্যাটা শুরু হয় এনহ্যান্সমেন্ট নিয়ে, অর্থাৎ স্বাভাবিক মানব ক্ষমতাকে আরও বাড়ানোর চেষ্টা নিয়ে। এটা কি সমাজে নতুন বৈষম্য তৈরি করবে না? এই নৈতিক আলোচনাগুলো এতদিন তত্ত্বের পর্যায়েই ছিল, কিন্তু ২০১৮ সালে এমন একটা ঘটনা ঘটল যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিল, আর এই বিতর্ককে বাস্তব রূপ দিল। চীনের বিজ্ঞানী হে জিয়ানকুই এমন একটা সীমা অতিক্রম করলেন যা আগে কেউ করেনি। তিনি মানব ভ্রূণের জিন সম্পাদনা করলেন, যা জার্মলাইন এডিটিং নামে পরিচিত। এর মানে হল এই পরিবর্তনগুলো শুধু ওই শিশুদের মধ্যেই থাকবে না, বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়বে। এক কথায় তিনি মানবজাতির জিন পুলকে স্থায়ীভাবে বদলে দিয়েছেন। এর মানেটা কি দাঁড়ালো? এটাই যে মানবজাতি এখন প্রথমবারের মতো জেনে বুঝে নিজের বিবর্তনকে প্রভাবিত করার ক্ষমতা অর্জন করেছে। যে প্রক্রিয়াটা লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতির হাতে ছিল, এখন তার নিয়ন্ত্রণ আংশিকভাবে আমাদের হাতে। আমরা এখন ইতিহাসের এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছি। আমাদের হাতে এখন জীবনকে নতুন করে লেখার ক্ষমতা। প্রশ্নটা হলো, এই ক্ষমতা দিয়ে আমরা নিজেদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিক কোন গল্পটা লিখতে চলেছি?